আমাদের আজকের গল্প নবসূচনা। কলমে মেঘাঞ্জনা রুদ্র। বিয়ের দীর্ঘ 11 বছর অতিবাহিত হবার পরেও যখন আমি সন্তান ধারণে অক্ষম ছিলাম, তখন প্রতিনিয়ত শ্বশুরবাড়ির লোকজন, আত্মীয় স্বজন সকলের থেকে উঠতে বসতে, বিষাক্ত কথা শুনতে শুনতে জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল। এমনকি আমার স্বামীও আমার প্রতি বিরক্ত হতো মাঝে মধ্যে। বহু ডাক্তার দেখিয়েছি এর মধ্যে, কিন্তু কোনো ডাক্তারই কোনো সমস্যা খুঁজে পায়নি আমার বা আমার স্বামীর মধ্যে। সম্পূর্ণ সুস্থ দুজন মানুষ হবার পরেও আমাদের সন্তান কেন হচ্ছিল না, তা একমাত্র ঈশ্বর জানেন। কিন্তু সকলের চোখে আমি যে ভীষণ অপরাধী একজন মেয়ে হিসেবে পরিচিত হচ্ছিলাম, তা আমি উপলব্ধি করতে পারি। কোনো পূজা, ব্রত, উপোস, নিয়ম পালন কোনো কিছুতে কোনো ত্রুটি রাখিনি। যে যেখানে বলেছে সেখানে ছুটে গেছি, কিন্তু ফলাফল শূন্য। দুহাত তুলে মহা সৃষ্টিকর্তার কাছে আকুতি জানিয়েছি, হে ঈশ্বর, হে অন্তর্যামী, সর্বমঙ্গলময়, নারী শরীরে জন্ম যখন দিলে তখন নারী জন্মের সার্থকতা কেন দিলে না প্রভু? যুগ যতই আধুনিক হোক, একটা সন্তান জন্ম দিতে না পারলে যে নারী জন্ম সার্থক হয় না, তা তো এই সমাজ বারে বারে বুঝিয়ে দিচ্ছে। তুমি বলো, আমি কি করব? কোথায় যাব? এই জীবন আর সহ্য হচ্ছে না আমার। হয় একটা সন্তান দাও, নয়তো এই জীবন থেকে মুক্তি দাও ঈশ্বর। ঘোর কলিযুগ বলেই হয়তো ঈশ্বর উত্তর দেননি। এই ভেবে আরও ভেঙে পড়তে থাকি দিন দিন। তবে একটা সময় পরে হয়তো ঈশ্বরের মনও নরম হয়েছিল। আমার আকুতি হয়তো তার কানে পৌঁছেছিল। তাই তো বিয়ের 11 বছর 9 মাস 23 দিন পরে আমি জানতে পেরেছিলাম আমার শরীরেও বেড়ে উঠছে এক ছোট্ট ভ্রূণ, যার বয়স 6 সপ্তাহ। খবরটা যেদিন আমি জানতে পেরেছিলাম সেদিন পুরো দিন আমি কেঁদেছিলাম। অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি মা হতে চলেছি। এখন থেকে কেউ আর আমাকে বাজা, বন্ধা, অপয়া এইসব নামে ডাকবে না। আমার সোনা আমাকে অপমান, লাঞ্ছনা থেকে মুক্তি দিতে আসছে। ওর বাবা আর আমার ভালোবাসার ফুল হয়ে আসছে। কথাটা যখন সবাই জানলো, সকলের হাসি দেখে আমার মনে হয়েছিল যেন তাদের কেউ নিমের পাচন গিলিয়ে জোর করে হাসতে বাধ্য করেছে। যতই হোক, মনুষ্যজাতির স্বভাবই এটা। কাউকে তা দুর্বলতা নিয়ে আঘাত করে জর্জরিত করে মানুষ এক অনাবিল আনন্দ পায়। সময় অসময়ে সেই আঘাতে বিষপান ছুঁড়ে ঘা করতে পারার মতো অনাবিল তৃপ্তি বোধহয় দুটো নেই। এবার সেই আনন্দে ভাটা পড়লে তো তারা অখুশি হবেই। প্রেগনেন্সির সময় আমি আমার বাবা মায়ের কাছেই ছিলাম। এই মানুষ দুটোর মুখের হাসি বলে দিত সন্তান কষ্টে থাকলে বাবা মায়ের ঠিক কতটা যন্ত্রণা হয়, আর সেই সন্তান যখন খুশিতে ঝলমল করে তখন বাবা মায়ের আনন্দ থাকে স্বার্থহীন। এই কথাটা যে কতটা সত্যি তা আমি এখন প্রতিনিয়ত উপলব্ধি করতে পারি। যত দিন যেতে থাকে তত আমার অপেক্ষার ধৈর্য কমে আসতে থাকে। নিজের গর্ভজাতকে কোলে নেবার জন্য মনটা আকুল হয়ে থাকে। সেদিন ছিল 1 বৈশাখ, নববর্ষের দিন। আমার অপেক্ষার অবসান ঘটিয়ে আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছিল। একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম আমি। ওকে কোলে নিয়ে আমার মনে হয়েছিল আমার জন্য যেন আজকের সকালে এক অন্য সূর্য উঠেছে। জীবনে যথার্থই নববর্ষ এসেছে, একদম নতুন রূপে, নতুন রঙে। তখনও আমি বুঝিনি সামনে আমার জন্য কি ভীষণ এক যুদ্ধক্ষেত্র অপেক্ষা করছে। আমি যেদিন জানতে পারলাম আমার সদ্যজাত শিশুকন্যাটি বাক শ্রবণ শক্তিবিহীন, সেদিন আমার বুকে যেন সুনামি আছড়ে পড়ার ভাঙন উপলব্ধি করেছিলাম আমি। যার মুখ থেকে মা ডাক শোনার জন্য আমার হৃদয় খা খা করত, সে কখনো আমাকে মা বলে ডাকবে না। এই নির্মম সত্যটা আমি কিভাবে সহ্য করব? সুখ যদি দিলেই বিধাতা এমন নির্মমতা দিলে কেন? মেয়ের শরীরটাকে ছুঁয়ে কাঁদতে থাকি, এই নিষ্পাপ ফুলের মতো শিশুটা কখনো আমাকে মা বলে ডাকবে না, আমার কথাও শুনতে বুঝতে পারবে না। অথচ নিজের জীবনের অনেক না বলা কথা ওর সাথে বলবো ভেবে আমি কল্পনায় কত জাল বুনেছি।
বড় শখ করে মেয়ের নাম রেখেছিলাম সম্পূর্ণা। আমাকে সম্পূর্ণ করেছিল যে, কিন্তু সে যে নিজেই এত বড় অপূর্ণতা নিয়ে জন্মেছে তা তো জানতাম না। মেয়েকে বুকে আগলে চোখের জল বিসর্জন দিতে দিতে বলি, হা ঈশ্বর, এ কেমন নিষ্ঠুরতা তোমার। কিন্তু পরিস্থিতি যেখানে বিরূপ সেখানে শোক পালনের অবকাশ কোথায়। আমার মেয়ের এই অক্ষমতা হওয়ায় বেগে ছড়িয়ে গেল সবখানে। এতদিন যারা আমার সন্তান না হবার জন্য নানা মশলাদার খবর বানাতো, মাঝখানে আমার গর্ভাবস্থায় তাদের আলোচনায় ভাটা পড়লেও এবার যেন তারা ভীষণ চমকপ্রদ এক টপিক পেয়ে গেল। বিধাতা এভাবেও সুযোগ করে দেয়। এতকাল আমি ছিলাম বন্ধা বাজা, কিন্তু এখন নতুন নাম জুটল, অপয়া, অলক্ষ্মী। এবং আমার 2.5 বছরের নিষ্পাপ মেয়েটিকেও ওরা ছাড় দেয়নি। বোবা, কালা, অপয়া, অলক্ষ্মী এইসব বিশেষণের আড়ালে ওর সুন্দর নামটাই চাপা পড়ে যায়। আমি ভেবে পাই না সন্তান বোবা হলে মা বাবার কি দোষ, এবং ওই নিরীহ শিশুরই কি দোষ। দিন রাত শিশু নারায়ণ বলে মুখে ফেনা তুলে ফেলা মানুষগুলো কিভাবে ভুলে যায় দুনিয়ার সব শিশুই ভগবানের সৃষ্টি, তাতে সে দেখতে শুনতে যেমনই হোক। কিন্তু কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত সমাজে এই যুক্তি উলুবনে মুক্ত ছড়ানোর মতোই নিষ্ফল। এই ধারণা যে শুধু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে ছিল তা না, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকেও এই কথাই বলতো। আমাকে যা কিছু বলতো আমি সহ্য করে নিতাম, কিন্তু আমার ওমন ফুলের মতো মেয়েটাকেও যখন অস্পৃশ্যের মতো দুচ্ছারি করত, তখন আমার দু চোখের অশ্রু বাদ মানত না। ভগবানকে ধন্যবাদ, তিনি আমার মেয়েকে বাকশক্তি যেমন দেননি তেমন শ্রবণ শক্তিও দেননি, নয়তো এমন বিষাক্ত বাক্যবাণে ওর ফুলের মতো পবিত্র হৃদয়টা ঝাঁঝরা হয়ে যেত নিঃসন্দেহে। বাইরের লড়াইটা তখন জেতা যায় যখন ঘরটা মজবুত থাকে, কিন্তু যখন ঘরের ভিতটাই নড়বড়ে হয় তখন বোধহয় দীর্ঘশ্বাস আর অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া কিছু করার থাকে না। বলছি আমার স্বামীর কথা। এতদিন পিতৃত্বের সুখ থেকে বঞ্চিত সে যখন এক ফুটফুটে কন্যা সন্তানের পিতা হয়েছিল, সেদিন স্বভাবতই সে খুশি হয়েছিল। কিন্তু যেদিন সে জানতে পারে আমাদের মেয়েটা বাক শ্রবণ শক্তিবিহীন, সেদিন বাকিদের মতো সেও কেমন বদলে গেল। অথচ সে আমার মেয়ের বাবা। বাকিদের মতো এখন সেও উঠতে বসতে আমাদের মা মেয়েকে তিক্ত কথা শোনায়। অফিস থেকে ফিরে মেয়েকে সামনে দেখলে চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। রাতে শোবার ঘর পরিবর্তন করেছে, অথচ মেয়েটা কিছু না বুঝলেও তার বাবার গায়ের গন্ধটা খুব চিনেছে। বাবার অফিস থেকে ফেরার সময় হলে তার অস্থিরতা বোঝা যায়। হামাগুড়ি দিয়ে দরজা থেকে ঘর পর্যন্ত ঘোরাঘুরি করে সে। বাবা আসবে, তাকে কোলে নেবে, আদর করবে, এই আশায় তার কি ভীষণ অপেক্ষা। অথচ তার বাবা তাকে দেখলে তেলে বেগুনে জ্বলে ওঠে। অবুঝ শিশু যদি বুঝত সে তার বাবার আদরে রাজকন্যা হবার ভাগ্য নিয়ে জন্মায়নি, তবে হয়তো তার এই নিষ্পাপ সরল অপেক্ষার ওখানেই অবসান করত। আমি প্রথম চেষ্টা করেছি আমার স্বামীর সাথে এই বিষয়ে কথা বলার, বোঝানোর, পরিবর্তে ঝগড়া অশান্তি জুটেছে কপালে। তাই এখন সেসব ত্যাগ করেছি। কতদিনই বা আর ধৈর্য রাখা যায়। বাইরে লড়াইটা তখন সহজ হয় যখন ঘরের মানুষগুলোর সাথে থাকে, কিন্তু ঘরের মানুষগুলোই যখন অপরিচিতের মতো ব্যবহার করে, তখন সকল ধৈর্যের এভাবেই বাঁধ ভেঙে যায়। তবুও আমি চেষ্টা করেছিলাম নিজেকে সংযত রাখার, কিন্তু সেদিন আর নিজেকে আটকাতে পারিনি। যেদিন আমার স্বামী আমার অসুস্থ মেয়েটাকে তুচ্ছ কারণে সজোরে থাপ্পড় মেরেছিল। তখন নভেম্বরের সবে শুরু। ওয়েদার চেঞ্জের দরুন বেশিরভাগ জনেরই ঠান্ডা লেগে জ্বর সর্দি হচ্ছে। আমার মেয়েটাও এই মৌসুমি জ্বরে আক্রান্ত হলো। গায়ের তাপমাত্রাও নেহাত কম নয়, ভালোই জ্বর থাকে, তার মধ্যে সর্দি লেগে অবস্থা আরও বাড়াবাড়ি। এই সময় অবুঝ মেয়েটা সবসময় আমাকে ওর পাশে চায়। ভগবান মুখের ভাষা না দিলেও ভীষণ বাংময় দুটো চোখ দিয়েছে ওকে। ওই চোখ দুটো মেলেও যখন আমার দিকে তাকায়, আমার সাধ্য হয় না ওকে এড়িয়ে যাবার।
কিন্তু না গিয়ে উপায় থাকে না, কারণ সংসারে বউরা কাজ না করলেই হাজারো কথা। অথচ কেউ এটা দেখে না সন্তানের অসুস্থতার সময় তার খেয়াল রাখাও মায়েদের দায়িত্ব। অন্যদের ক্ষেত্রে কি হয় আমি জানি না, তবে আমার ক্ষেত্রে শুনতে হয় ওমন জ্বর সবারই ছেলে মেয়েদের কম বেশি হয়, তার জন্য সব সময় তার কাছে বসে থাকলে চলবে কিভাবে বাপু? সংসারের কাজগুলো কে করবে? সারাদিন সংসারের বেশিরভাগ কাজ করার পরেও একদিন একটু কম কাজ করলে এমন কথা শুনতে হলে খারাপ লাগে। হয়তো আমার মেয়েটা অন্যদের বাচ্চার মতো স্বাভাবিক নয় বলেই এমন তির্যক কটাক্ষ বেশি আসতো আমার দিকে। অথচ এতকাল আমি ভেবে এসেছি অসুস্থ বাচ্চারা সকলের থেকেই একটু বেশি যত্ন গুরুত্ব পায়, হোক সেটা করুণা বা সহমর্মিতা, কিন্তু পায় তো। অথচ আমার মেয়েটার কপালে সেটুকুও লেখা নেই। আমার মেয়েটাও বোঝে ওকে ওর বাড়ির বাকিরা পছন্দ করে না, তাই ও তাদের কাছে যায়ও না। কথায় বলে না, ঈশ্বর একদিকে কমতি রাখলে অন্যদিকে পুষিয়ে দেয়। মেয়েটা বলতে শুনতে না পারলেও এইটুকু বয়সে অনেক কিছু বুঝতে শিখেছে, তাই ও সারাদিন ঘরের মধ্যে খেলনা, রং পেন্সিল, পুতুল এইসব নিয়েই থাকে। সেদিনও জ্বরের মধ্যে শুয়েই ছিল চুপচাপ। হঠাৎ আমার স্বামী নিজের কিছু ফাইল আনতে ওই ঘরে ঢুকলে ও বাবাকে দেখে খুব খুশি হয়। ওর বাবা ওকে ভালো না বাসলেও ওর বাবাকে খুব ভালোবাসে। এই ব্যাপারটাতেই কেন যে ও এত অবুঝ আমি জানি না। এমনিতে তো ওর বাবাকে খুব একটা দেখতে পায় না সারাদিনে। রাতেও যেটুকু সময় সে বাড়ি থাকে সেটুকু সময় সে অন্য রুমে ল্যাপটপ, ফাইল এইসব নিয়ে ব্যস্ত থাকে। এক ঘরে ঘুমোয় পর্যন্ত না। মেয়েকে আদর করা, তার সাথে সময় কাটানো তো আকাশকুসুম কল্পনা। তবুও বাবার প্রতি মেয়েটার এত টান, এত ভালোবাসা কিভাবে সৃষ্টি হলো ভগবান জানে। হয়তো জন্মদাতা পিতা, তাই। মেয়ে তার বাবাকে দেখে হুমড়ি খেয়ে বাবার কাছে যেতে চায়, আর এই কারণে মেয়েটার হাতে লেগে অসাবধানতা বশত টেবিলে রাখা গ্লাসের জল ওর কিছু কাগজের ওপর পড়ে গিয়েছিল। হয়তো কাগজগুলো গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমি ভেবে পাই না কোনো কাগজ কিভাবে নিজের সন্তানের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, যে কারণে নিজের অসুস্থ বলতে শুনতে না পারা মেয়েটার গালে সজোরে থাপ্পড় মারা যায়। আমি সত্যি জানি না, আর জানতেও চাই না। অন্য কোনো বাচ্চা হলে এতক্ষণে তারস্বরে চিৎকার করে কান্না জুড়ত নিশ্চিত, কিন্তু আমার মেয়েটাকে ভগবান শেষ সক্ষমতা দেননি, তাই সে নীরবে চোখের জল ফেলছিল, আর হয়তো মনে মনে এমন শাস্তির কারণ খুঁজছিল। তাকে মেরে আমার স্বামীর বিন্দুমাত্র অনুশোচনা হয়নি, বরঞ্চ চিৎকার করে তাকে শাসন করছিল। এমন চিৎকার শুনে আমি তাড়াতাড়ি ঘরে এসে দেখি আমার মেয়েটা দু চোখ উপচে পড়া জল নিয়ে ব্যথিত দৃষ্টিতে নিজের বাবাকে দেখছে, আর সামনে দাঁড়িয়ে তার বাবা নিজের কাগজগুলো নষ্ট হবার জন্য তাকে দায়ী করে শাসন করছে। সমস্ত ঘটনাটা যখন আমি বুঝতে পারলাম, তখন আমি আমার স্বামীর উদ্দেশ্যে বলেছিলাম, তুমি কি মানুষ? বনের পশুরাও তো নিজেদের নিরীহ শিশুদের রক্ষা করে, আর তুমি তুমি তোমার অসুস্থ মেয়েটাকে মারছ। তোমার লজ্জা করে না? এদেশে আরও রেগে বলে, না, লজ্জা করে না। এমন মেয়েকে জন্ম দেওয়া পাপ। কে জানে কি পাপ করেছিলাম যে এমন মেয়ের বাবা হয়েছি। ওর মুখ দেখলেও দিন খারাপ যায়। অপয়া একটা। এমন মেয়ে থাকার থেকে মরে যাওয়া ভালো। একজন মা হিসেবে ধৈর্যের ভাত ভেঙে গিয়েছিল আমার সেই মুহূর্তে। এমন কথায় আমি পারিনি নিজেকে আটকাতে। যা কোনোদিন করিনি, করার কথা কল্পনাতেও আনিনি, সেটাই সেই মুহূর্তে করে ফেলি। সজোরে একটা থাপ্পড় মেরেছিলাম আমার স্বামীর গালে। এতে রে রে করে তেড়ে এসেছিল আমার শ্বশুরবাড়ির প্রত্যেকে, যারা এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। আর আমার স্বামী আমার চুলের মুঠি ধরে বলেছিল, খুব তেজ বেড়েছে না তোর? তেজ একেবারে কমিয়ে দেব। ঘাড় ধাক্কা দিয়ে তোকে আর তোর বোবা মেয়েটাকে ঘর থেকে বের করে দেব। দেখবো তোর কোন বাপে তোকে থাকতে দেয়। আমার গায়ে হাত তুলিস? হয়তো আমি ভুল করেছিলাম, আমার আরও ধৈর্য ধরা উচিত ছিল, কিন্তু তাই বলে এমন নোংরা ব্যবহার আমার স্বামীর থেকে আমি আশা করিনি। দু চোখ ছাপিয়ে জল এসেছিল। সত্যি তো,
সে যদি আমাদের বের করে দেয় আমরা কোথায় যাব? তাই মাথা নত করে এই অপমান মেনে নিই। এই অপমানের জবাব আমি মুখে দিতে না পারলেও নিজের সাথে নিজে জেদ করি, আমাকে কিছু একটা করতেই হবে। নিজের মেয়েটাকে একটু ভালো জীবন দেবার জন্য হলেও আমাকে রোজগার করতে হবে। কিন্তু কি করব ভেবে পাই না। কিছু করতে হবে এই ভাবনায় যখন আমি বিভোর, আমার ছোট্ট মেয়েটা গুটি গুটি পায়ে আমার সামনে এসে দাঁড়ায়। ওর বড় বড় দুটো চোখে ভয় এবং কষ্ট আমি স্পষ্ট দেখতে পাই। ভয় হয়তো বাবার পর এবার যদি আমিও বকা দিই বা মারি, এবং কষ্ট হয়তো বাবার থেকে পাওয়া অপ্রত্যাশিত থাপ্পড়ে। আমার এমনটাই মনে হয়েছিল, আবার অন্য কিছুও হতে পারে। কিন্তু আমি তো মা। সন্তানের অমন মুখ করে দাঁড়িয়ে থাকা আমার হৃদয় ছাড়খাড় করে দেয়। আমি দু হাতে ওকে কাছে টেনে নিই, সজোরে আঁকড়ে ধরি বুকের মাঝে। আমার নারী ছেঁড়া ধন, আমি কিভাবে ওকে আঘাত করব? ওকে আঘাত করতে করতে কিছু করতে হবে, এই ব্যাপারটা আরো বেশি মনের মধ্যে জেঁকে বসে। সেই সাথে আমি এটাও বুঝতে পারি এই বাড়ি থেকে বাইরে গিয়ে কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। যা করতে হবে এখানে থেকেই করতে হবে। কারণ আমার বাপের বাড়ির অবস্থা সচ্ছল হলেও সংসার ছেড়ে প্রতিবন্ধী নাতনিকে নিয়ে মেয়ের বাপের বাড়িতে ওঠাটা তারা মেনে নেবে না, উল্টে বোঝাবে ওরকম একটু আধটু মানিয়ে নিতে হয়। কিভাবে মানিয়ে নিতে হয় আমার জানা নেই, কিন্তু বাপের বাড়ি শ্বশুর বাড়ি দু জায়গাতেই অশান্তির মুখপাত্র হবার ইচ্ছে আমার নেই। তাই চুপচাপ এখানে থেকেই চলতে থাকে আমার লড়াই। বিয়ের পর যখন দীর্ঘ সময় অতিবাহিত হবার পরেও আমার সন্তান হচ্ছিল না, তখন অবসর সময় কাটানোর জন্য এবং লোকের কটূক্তি থেকে নিজেকে রেহাই দেবার জন্য আমি বাচ্চাদের টিউশন পড়াতাম এবং সেই সাথে টুকটাক সেলাই করতাম। তারপর মেয়েটা পেটে আসার পর ডাক্তার বেড রেস্ট ঘোষণা করলে এগুলোতে অব্যাহতি দিই। মেয়ে হবার পর তো দিনরাত ওর পিছনেই সময় যেত, এসব করার জন্য ফুরসত কোথায়। কিন্তু এখন ঠিক করলাম ওকে একটু ভালো জীবন দেবার জন্য হলেও আমাকে আবার এগুলো শুরু করতে হবে। আগে যাদেরকে পড়াতাম তাদের গার্জেনদের সাথে যোগাযোগ করলাম। স্বাভাবিকভাবেই তারা নতুন টিউশন টিচার খুঁজে নিয়েছে। কিছুজন জানালো দরকার পড়লে জানাবে, তো কিছুজন সরাসরি না করে দিল। সেলাইয়েরও অবস্থাও একই। কিছুই যখন মাথায় আসছিল না, তখন হঠাৎ পাশের বাড়ির বৌদির থেকে একটা খবর পাই, আমাদের বাড়ির কাছে যে টেলরের দোকান আছে সে কাজের চাপের জন্য কাস্টমারদের অর্ডার সাপ্লাই দিতে পারছে না। খবরটা শুনে অন্ধকারে কিছুটা আলো পাই যেন। এর পরের দিন এক সময় সুযোগ বুঝে ওই টেলারের দোকানে যোগাযোগ করি। ওকে বলি ওর কাজগুলো আমি করে দেবো হেল্পিং হ্যান্ড হিসেবে, বিনিময়ে ও আমাকে মজুরি দেবে, এতে করে আরো বেশি অর্ডার পাবে। কিন্তু প্রথম দিকে সে রাজি না হলেও পরে আমার কিছু কাজ দেখে রাজি হয়ে যায়। এর মধ্যে দু একজন গার্জেন যোগাযোগ করে তাদের পরিচিত কয়েকজনের বাচ্চা আছে ওদের পড়ানোর জন্য। আমি রাজি হয়ে যাই, তবে শর্ত দিই আমার বাড়িতে পড়তে এলে ভালো হয়, কারণ আমার অসুস্থ মেয়েটাকে ফেলে বাইরে পড়াতে যাওয়া আমার পক্ষে মুশকিল। ভেবেছিলাম গার্জেনরা রাজি হবে না, কিন্তু ভগবান বোধহয় এবার আমার পথটা একটু সহজ করতে চেয়েছিল। তাই আর তার আশীর্বাদে আমার প্রস্তাবেই গার্জেনরা রাজি হয়। এক নতুন পথ চলার শুরু হয়। খবরটা আমার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের কাছে পৌঁছালো। তারা নতুন করে কটূক্তি করার টপিক পেয়ে যায়। আমার শাশুড়ি তো মুখ বাঁকিয়ে বলেও, অত টাকা রোজগার করে তুমি কি করবে? সংসার উদ্ধার করবে? সে তো সেই আমার ছেলেকেই টানতে হবে। তার থেকে সংসারে মন দাও না বাবু, তার মধ্যে আবার তোমার ওই বোবা মেয়েটা। আমি নিচু অথচ স্পষ্ট স্বরে জবাব দিই, আমার মেয়েটার পিছনে আপনার ছেলের খরচ একটু কমাতে চাইছি। শুনে আমার শাশুড়ি মুখ বাঁকিয়ে চলে যাওয়া আমার আজও মনে আছে। সারাদিন সংসারে কাজকর্ম করে বাচ্চাদের টিউশন পড়িয়ে সেলাই করতে গিয়ে আমি হাঁপিয়ে উঠতে থাকি। এর মধ্যে মেয়েটা আছে, তাও যদি বাড়ির লোকেদের থেকে একটু সাহায্য পেতাম ভালো লাগতো। কিন্তু সাহায্য তো আসেই না, উল্টে জোটে নিন্দার সমালোচনা তির্যক কথা। এক একদিন এমন লাগে মনে হয় সব ছেড়ে ছুড়ে দূরে চলে যাই।
ঠিক তখন মেয়েটার নিষ্পাপ মুখটা আর বড় বড় চোখ দুটো দেখলে নিজেকে ধমকাই এবং নতুন উদ্যমে কাজে মন দিই। রোজগার নেহাত মন্দ হচ্ছিল না, কিন্তু আমার দরকার ছিল আরও টাকা। তখন একদিন আমার ছোট ননদ আমাকে এসে বলে, তুমি অ্যাসাইনমেন্টের খাতা লিখতে পারবে? আমাদের কলেজে অনেকে লেখাবে, তাহলে ওরা টাকা দেবে বিনিময়, যদি রাজি থাকো তাহলে বলবে। হঠাৎ আমাকে এই প্রস্তাব কেন দিল বুঝলাম না। আমি তো কখনো ওর সাথে এইসব বিষয়ে আলোচনা করিনি। হয়তো আমার মনের প্রশ্ন বুঝেছিল, তাই বলল, তুমি যেভাবে পরিশ্রম করো সবটাই তো রোজগারের জন্য। তারপর সেদিন তোমাকে ফোনে বলতে শুনলাম, এতেও তোমার পর্যাপ্ত টাকা হচ্ছে না, তোমাকে আরও টাকা রোজগার করতে হবে। সেই জন্য বললাম, ভেবো না আড়ি পেতে তোমার কথা শুনেছি, যেতে যেতে শুনতে পেলাম তাই বলছি। এরা প্রত্যেকেই বড়লোক বাড়ির ছেলে মেয়ে, সারাদিন ক্লাব, পার্টি, সিনেমা হল এসব করেই ঘুরে ওদের অ্যাসাইনমেন্ট লেখার সময় হয় না। তুমি যদি লিখে দাও ওরা তোমাকে ভালোই টাকা দেবে। এই কাজ করেই আমার নাবিশ্বাস ওঠার জোগাড়, তার মধ্যে অ্যাসাইনমেন্ট কখন লিখব। কিন্তু অফারটা ছাড়তেও মন চাইছিল না। কথাটা আমার ননদকে বলতে ওই আমাকে বলে, রাত জেগে লিখে দিও, রেগুলার তো না, মাসে 1 সপ্তাহের মতো চাপ হবে, সব সময় তাও না, ভেবে বলবে আমাকে। আমি রাজি হয়ে যাই, কিন্তু খাতাগুলো কলেজ থেকে কিভাবে আনবো আবার কিভাবে পাঠাবো সেটা নিয়ে একটু দ্বিধায় ছিলাম। আমার ননদ তখন সমাধান দেয়, ওই আমাকে খাতা এনে দেবে এবং লেখা হয়ে গেলে ওদেরকে পৌঁছে দেবে, আর ওরা টাকা আমাকে অনলাইন পেমেন্ট করে দেবে। এই মেয়েটার এই সাহায্যে আমি অবাক হই। এর আগে কখনো মেয়েটাকে এভাবে আমার পাশে এসে দাঁড়াতে দেখিনি। হ্যাঁ, সে বাকিদের মতো কটূক্তি না করলেও প্রশংসাও করেনি কখনো। আমার সাথে কথাও বলতো না খুব একটা। আমি ভেবেই নিয়েছিলাম ও হয়তো বাকিদের মতোই, কিন্তু ও আমার ভুল ধারণা ভেঙে দিয়ে বুঝিয়ে গেল, ভালো পরিবারেও যেমন খারাপ লোক থাকে, তেমন খারাপ পরিবেশে থাকলেও সবাই খারাপ হয় না। পুরোদমে চলতে থাকে আমার সংসারের কাজ, টিউশনি, সেলাই, খাতা লেখা। এর মধ্যেই মেয়েকে একটা বিশেষ শিশুদের স্কুলে ভর্তি করেছি। ওখানেও আঁকা শিখছে। মেয়েটার আঁকার হাত খুব ভালো। মা হয়ে গর্ব করছি না, ওর আঁকার স্কুলের স্যার আমাকে নিজেই বলেন, ঠিকঠাক গাইডেন্স পেলে মেয়েটা ভালো কিছু করতে পারবে। শুনে আমার বুকটা ভরে যায়। আরও বেশি করে কাজে মন দিই, শুধু ওকে ভালো জীবন দেবার জন্য। বিনিময়ে ও যখন মিষ্টি করে হেসে আমাকে জড়িয়ে ধরে, আমার সব ক্লান্তি দূরে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। এখন সেলাইয়ের আশেপাশে আমার মোটামুটি পরিচিত হয়েছে। এখন আর ট্রেলারের দোকান থেকে আমাকে অর্ডার নিতে হয় না, বরং কাস্টমার স্বয়ং আমার কাছেই আসে অর্ডার দিতে। সেই সাথে এক গার্জেনের সাহায্যে একটা বেসরকারি নার্সারি স্কুলে পড়ানোর অফারও পেয়েছি। এত কাজ সামলে কি করব বুঝতে পারছি না। আমার শ্বশুর বাড়ির লক্ষ্যে কথাগুলো বলতে শাশুড়ি তো এক প্রকার অশান্তি শুরু করে দেয়। এই বয়সে এসেও সারাদিন কাজ করে ওনার রেহাই নেই, ইত্যাদি ইত্যাদি। আমি বুঝলাম না উনি সংসারের কোন কাজটা করেন। ভোর 4:30 থেকে উঠে রাত 11টা পর্যন্ত আমি তো সব করি। আগে যদি বা একটু আধটু সাহায্য করতেন, ইদানিং কিচ্ছু করেন না। কিন্তু সে কথা বললে অশান্তি বাড়বে বই কমবে না। আর এই মুহূর্তে অশান্তি করার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই, তাই চুপ থাকি। কিন্তু এই প্রথমবার আমার শ্বশুর মশাই মুখ খোলেন। উনি বলেন বাড়িতে আরেকজন কাজের মেয়ে রাখতে। ওনার এই কথায় আমার শাশুড়ি নতুন করে ঝামেলা শুরু করলেও আমি পাত্তা দিই না। পুরো দমে জীবনে ইঁদুর দৌড়ে ছোটা শুরু হয়। সংসারের পাশাপাশি রোজগারের চেষ্টা এবং অসুস্থ বাচ্চার দেখাশোনা করে যাওয়াটা শুনতে কঠিন না হলেও বাস্তবে যুদ্ধের থেকে কম নয় কোনো অংশে। যুদ্ধে তো তবুও শেষ থাকে কোথাও একটা, কিন্তু আমার মতো হাজার হাজার মেয়েদের এই লড়াই চলতে থাকে আজীবন, যেখানে ক্লান্তি, হতাশা, বিরক্তি এলেও থামা যাবে না, চলতেই হবে, চলতেই হবে। কিন্তু মাঝপথে যদি বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে হয়, তখন মানসিক স্থিতি কেমন থাকে। এত এত প্রতিকূলতার সাথে লড়াই করে চললেও পায়ের তলার মাটিটা সেদিন কেঁপে উঠেছিল, যেদিন আমি আমার স্বামীর
বিবাহ বহির্ভূতের সম্পর্কের কথা জানতে পারি। সহজ ভাষায় যেটাকে বলে পরকীয়া। একদিন একজন কাস্টমারকে তার অর্ডারগুলো ডেলিভারি দিতে চাই। ওনার আসতে দেরি হচ্ছিল বলে আমি পাশের রেস্টুরেন্টে গিয়ে বসি। সাথে ছিল আমার মেয়েটা। ও চিকেন রোল খেতে খুব ভালোবাসে। বাড়িতে কাজের জন্য খুব একটা বানানোর সময় সুযোগ পাই না, তাই ওকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে বসি এবং অর্ডার দিই। আমি কাস্টমারের সাথে যোগাযোগ করতেই ব্যস্ত। মেয়েটা তখন আমাকে হাত নেড়ে ইশারা করে ওর বাবাকে দেখালো। আমাদের অপোজিটের একটা কোণের টেবিলে ঈষৎ আলো আধারিতে আমার স্বামীকে তার অফিস কলিগ পায়েলের সাথে ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখে আমার পৃথিবী যেন দুলে উঠল। সে অল্পেতে রেগে যায়, কিছুটা অহংকারী, আমাদের যত্ন নেয় এসব কিছুর সাথে পরিচিত হলেও তার চরিত্রের যে এমন কিছু দিক থাকতে পারে তা যেন আমার কল্পনাতেও ছিল না। শেষ পর্যন্ত কিনা পরকীয়া! ছি! লজ্জায় ঘৃণায় দু চোখে জল এলো। বিশ্বাস ভঙ্গের যন্ত্রণাময় বন্ধ লাগছিল। মেয়েটাও নিজের বাবার পাশে এক অপরিচিত মহিলাকে দেখে মন খারাপ করলো। সব কিছু বুঝতে না পারলেও এই ব্যাপারগুলো যে ভালো না তা হয়তো ওর শিশু মন বুঝতে পেরেছিল, তাই তো জিজ্ঞাসু চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি কিছু উত্তর দিলাম না। কি বলতাম? তোমার বাবার তোমার মায়ের থেকে মন উঠে গেছে। সেদিনের পুরো সন্ধ্যাটা আমার জীবনের সব থেকে তিক্ত সন্ধ্যায় পরিণত হলো। মেয়েকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসি। কাস্টমার এলে তাকে জিনিসগুলো বুঝিয়ে দিয়ে বাড়ি ফিরে আসি এবং আমার স্বামীর ফেরার প্রতীক্ষা করতে থাকি। অন্য দিনের মতোই আজ সে যথাসময় বাড়ি ফেরে। মুখ দেখে বোঝা যাচ্ছে মেজাজ খুব ভালো, কিন্তু তার এই হাসি দেখে আমার গা গুলিয়ে ওঠে। সে নিজের রুমে গিয়ে ফ্রেশ হলে আমি সেখানে যাই এবং সন্ধ্যায় রেস্টুরেন্টের সব ঘটনা তাকে বলে তার থেকে এর কারণ জানতে চাই। আমি যে সব জানতে পেরে গেছি এটা শুনে সে প্রথমে ভড়কে যায় এবং পরে রুদ্রমূর্তি নিয়ে আমার ওপর চড়াও হয়। এক কথায় দু কথায় ভীষণ অশান্তি বেঁধে যায় দুজনের মধ্যে। কথা কাটাকাটির এক পর্যায়ে সে চিৎকার করে বলে, বেশ করেছি, পায়েলের সাথে সম্পর্কে জড়িয়েছি। কি করবি তুই? কি দিতে পেরেছিস তুই আমাকে? বিয়ের 11 বছর পরেও একটা সন্তান দিতে পারিসনি, আর যখন একটাকে জন্ম দিলি তাও আবার বোবা কালা। জীবনেও যে বাবা বলে ডাকবে না। আমারও তো কিছু চাহিদা আছে, সেগুলোর কথা বাদই দিলাম। কখনো সেগুলো পূরণের কথা ভেবেছিস? কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। বুকের মধ্যে যেন হাজারটা কাজ বিঁধে থাকার যন্ত্রণা হচ্ছিল। এমন কথার পরে কি আদৌ কিছু বলা যায়, নাকি কিছু বলার থাকে? তবুও কোনো মতে বললাম, তাই বলে তুমি পরকীয়া করবে? নিজের স্ত্রীর সন্তানের কথা ভাববে না? সন্তান কি আমার একার দোষে হচ্ছিল না, নাকি আমি জেনে শুনে ওকে ওভাবে জন্ম দিয়েছি? সে তেজের সহিত বলল, তুই আমাকে যে সুখ দিতে পারিসনি তা আমি পায়েলের থেকে পেয়েছি, সে মানসিক কিংবা শারীরিক। আর কি বললি? স্ত্রী সন্তান? তোদের মা মেয়ের ভাগ্য ভালো এখনো তোদের আমার বাড়িতে থাকতে দিয়েছি, নয়তো কবেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। তাই বের করে দিতে, তাতে তবুও শান্তি ছিল। কিন্তু আজ তুমি আমার চোখে যতটা নিচে নেমে গেলে তা আমার ভিতরটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। আর তোমাকে বের করতে হবে না, আমি নিজেই আমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তবে একটা কথা শুনে রাখো, আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। আমার কথায় আমার স্বামীর খুব একটা কিছু যায় আসলো না, বরং তার ঠোঁটে একটা তাচ্ছিলের হাসি ফুটে উঠল। তা যে কতটা অপমানের তা ভাষায় বলা যায় না। আমার শাশুড়ি এবার তার ছেলের পক্ষে যোগ দিলেন। ওনার ছেলের এই মস্ত বড় অপরাধটা আমার মেয়ের অক্ষমতার কাছে তুচ্ছ হয়ে গেল নিমেষেই। অথচ যদি উনি বিচার করে দেখতেন তবে বুঝতে পারতেন ওনার ছেলের কাজটা ইচ্ছাকৃত অপরাধ, যেখানে আমার মেয়ের এমন হয়ে জন্ম নেওয়াটা তার হাতেই ছিল না। এবং ওনার ছেলের কাছে ওনাদের বংশের মান সম্মান কমবে বই বাড়বে না। কিন্তু উনি অন্ধ পুত্র স্নেহে। এই নিকৃষ্ট মানসিকতার মানুষগুলোর সাথে আর এক মুহূর্ত থাকার ইচ্ছা আমার ছিল না। তাই সেই রাতেই মেয়েকে সাথে নিয়ে বেরিয়ে পড়ি ওই বাড়ি থেকে। সাথে নিয়ে আসি আমার বাপের বাড়ি থেকে দেওয়া যাবতীয় শাড়ি
গহনা এবং নিজের উপার্জনের 17,800 টাকা। ওই বাড়ির একটা সুতোও নিইনি নিজের সাথে। আসার আগে তাদের প্রত্যেককে বলে আসি, আজ আমারে যেই মেয়ের জন্য আপনারা আমাকে এত কঠিনভাবে আঘাত করলেন, একদিন এই মেয়েকে নিয়ে আপনাদের প্রশংসা শুনতে হবে। আর স্বামীর উদ্দেশ্যে বললাম, যে সন্তানকে তুমি একদিনও স্নেহ দিয়ে আদর করে বুকে তুলে নাওনি, এমন দিন আসবে যেদিন তাকে একবার ছুতে তোমার মন চাইবে, কিন্তু ছুতে পারবে না। এটা আমার অহংকার বা নিছক আস্ফালন না, এটা হবেই, তোমরা মিলিয়ে নিও। ওই বাড়ি থেকে বেরিয়ে যখন আমার বাপের বাড়িতে এসে উঠলাম, তখন রাত 11:45 বাজে। অত রাতে আমাদের মা মেয়েকে দেখে আমার বাবা মা বারবার প্রশ্ন করতে থাকলেন, এত রাতে আমরা দুজন কিভাবে এলাম, কেন এলাম, জামাই কোথায়, কি হয়েছে ইত্যাদি। তাদেরকে সব বলার পর বাবার মুখটা গম্ভীর হয়ে উঠল, আর মা আমার মেয়ের মাথায় হাত বুলিয়ে চোখের জল মুছে বলল, তা হলে ওই বাড়ি থেকে বেরিয়ে আসা ঠিক হয়নি মা। এইটুকু মেয়ে বাবার স্নেহ ছাড়া বড় হবে? আমি ম্লান স্বরে বললাম, বাবার স্নেহ পেয়েছিল কবে যে স্নেহ ছাড়া বড় হবার কথা আসছে? মা বলল, তবুও বাবার ছায়া তো ছিল মাথার ওপর। তোর উচিত হয়নি রাগের মাথায় বেরিয়ে আসা। এই সমাজে একা সন্তানকে মানুষ করা কতটা কঠিন তুই জানিস? তারপর বাবার উদ্দেশ্যে বলল, কাল সকালে জামাইকে ফোন করে নিতে আসতে বলো ওদের। স্বামীর বিশ্বাসঘাতকতা, শ্বশুরবাড়ির দুর্ব্যবহার যতটা না আমাকে আঘাত করেছিল, তার থেকে বহুগুণ বেশি আশ্চর্য আমি হলাম আমার বাবা মায়ের ব্যবহারে। বিয়ে হয়ে গেলে মেয়েরা পর হয়ে যায় শুনেছিলাম, কিন্তু তাই বলে এতটাও পর হয়ে যায় যে তাদের ভালো মন্দ ভাবার প্রয়োজন পড়ে না, সেটা জানতাম না। আজ উপলব্ধি করলাম। একের পর এক আঘাতে আমি আর নতুন করে ভেঙে পড়ি না। আর বিকেল থেকে যা কিছু হয়েছে, তারপরে আর কোনো পরিস্থিতিকে ভয়ও পাই না। জীবনের সমস্ত খারাপ অভিজ্ঞতার সাথে যখন পরিচয় হয়ে যায়, তখন হয়তো মানুষ এরকমই ভয়ডরবিহীন হয়ে ওঠে। নতুন করে আর কিছু হারানোর থাকে না যে। নিজেকে সামলে বাবা মায়ের উদ্দেশ্যে বললাম, আমি ভেবেছিলাম এটা আমার নিজের বাড়ি, এখানে যখন ইচ্ছা আসতে পারি। তোমরা আমার আপনজন, তোমরা সব পরিস্থিতিতেই আমার পাশে থাকবে। কিন্তু আমি ভুল ছিলাম, আমার ভুল হয়ে গেছে এখানে এসে। তবে চিন্তা করো না, আমি এখানে দীর্ঘদিন থাকবো না। খুব তাড়াতাড়ি একটা আশ্রয় খুঁজে আমার মেয়েকে নিয়ে চলে যাব। কিন্তু এই বিশ্বাসঘাতকের কাছে আর ফিরবো না। এটা আমার আত্মসম্মানের চরম অপমান হবে। আমার নিষ্পাপ মেয়ের সাথে অন্যায় হবে। বাবা মা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু ছোট ভাই এসে বলল, এখানে তোকে থাকতে হবে না ছোটদি, কিন্তু ওই বাড়িতেও যেতে হবে না। আমি অনেকদিন থেকে অফিসের কাছে একটা রুম ভাড়া নেব ভাবছিলাম। তুই আর পরিশোনা আমার সাথে ওখানেই থাকবি, ওকে ভালোভাবে মানুষ করতে হবে। ভাইয়ের স্ত্রীও আমাকে সমর্থন জানালো, অথচ এতদিন এই মেয়েটাকে আমি অহংকারী বলেই জানতাম। সত্যি, মানুষ চিনতে একটা গোটা জীবন হয়তো কম পড়ে যায়। যেখানে নিজের বাবা মা সাপোর্ট করলো না, সেখানে নিজের উদাসীন ছোট ভাইটা এবং ওর স্ত্রীর থেকে এমন আন্তরিকতায় আমি হতভাগ হলাম। এজন্যই হয়তো বলে, সময় বুঝিয়ে দেয় কে আমাদের আপনজন আর কে পর। সেই রাতের পর প্রতিটা দিন একটা নতুন যুদ্ধের আহ্বান নিয়ে হাজির হয়েছে আমার কাছে। এইভাবে লড়তে লড়তে 6 বছর যখন পেরিয়ে এলাম, তখন পিছনের দিকে তাকালে মনে হয়, সত্যি আমি এতটা পথ আসতে পেরেছি, এতটা সময় পেরিয়েছে, অথচ সবই তো মনে হয় সদ্য পিছনে ফেলে এসেছি। বাচ্চাদের স্কুলে পড়ানো, সেলাই করা, টিউশনি করা এবং মেয়েদের স্কুল, পড়াশোনা, আঁকা, শেখানো, যোগব্যায়াম সব মিলিয়ে দিনগুলোতে দম ফেলার ফুরসত পাওয়া যায় না। ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে এসেছি তার 2 বছর পর। ভাই এবং ওর স্ত্রী খুব ভালো, ওরা চেয়েছিল ওদের সাথেই থাকি সব সময়, কিন্তু আমি স্বেচ্ছায় বেরিয়ে এসেছিলাম। দীর্ঘদিন কারোর সংসারে থাকলে তাদের কাছে গলগ্রহ হবার আগেই সরে যাওয়া উচিত, এতে সম্পর্ক ভালো থাকে। বাবা মা চেয়েছিল তাদের কাছেই থাকি, কিন্তু আমি চাইনি। যারা চরম বিপদের দিনে আমাকে বোঝেনি, তাদের কাছে যেতে মন সায় দেয়নি। আমার মেয়ের বয়স এখন 10 বছর, ক্লাস 4-এর ফাইনাল পরীক্ষা দিয়েছে। ওর স্কুলের রেজাল্টও দিয়েছে, ও 6ষ্ঠ স্থানাধিকারী হয়েছে ক্লাসে।
আমি ওকে কোনো কিছুতেই জোর দিই না, ওর যেভাবে যা ভালো লাগে ও তাই করে। আঁকার হাতও বেশ ভালো, ওর স্যার ওকে ভীষণ গাইডেন্স দেয়। তবে যোগ ব্যায়ামের ব্যাপারে মেয়েটা একটু বেশি ভালো, কঠিন কঠিন সব আসনগুলো কি অনায়াসেই করে ফেলে। আমি ওকে উৎসাহ দেবার জন্য রোজ ভোরে ওর থেকে যোগব্যায়াম শিখি। আমাকে ছাত্রী হিসেবে পেয়ে ও খুব খুশি হয়, আমার ভুলগুলো শুধরে দেয়, বডি বেন্ডিংয়ে আমাকে হেল্প করে। গত বছর বাচ্চাদের ডিস্ট্রিক্ট লেভেলে যোগব্যায়ামে ও তৃতীয় স্থান অধিকার করেছিল। এবছরও আছে পরীক্ষা, নেক্সট উইকে দীঘায় হবে পরীক্ষাটা। শুনে থেকে মেয়ে তো বকবক খুশি, এর আগে কখনো সমুদ্র দেখেনিও, তাই খুব এক্সাইটেড সমুদ্র দেখার ব্যাপারে। পরীক্ষার দুদিন আগেই আমরা চলে এসেছি দীঘাতে। এখানে একটা হোটেল বুক করে মা মেয়ে উঠেছি, বাকিরা সম্ভবত কাল পরশু আসবে। আমার মেয়েটার সমুদ্র দেখার আগ্রহের জন্যই আগে আগে চলে এলাম। ওকে নিয়ে এর আগেও আমি একবার সমুদ্র থেকে ঘুরে গেছি, তখনও ভীষণ ছোট ছিল, তাই মনে নেই কিছুই। গত বছর অযোধ্যা পাহাড় থেকে ঘুরে এলাম মা মেয়ে। বছরে একটা ছোটোখাটো ট্যুরে যাই আমরা মা মেয়ে। আশেপাশের জেলাগুলোতেই ঘোরা হয় সাধারণত, কারণ দূরে যাবার ইচ্ছা থাকলেও সামর্থ্য আমাদের নেই। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যেটুকু রোজগার হয় তা সংসার খরচ এবং মেয়ের পড়াশোনার পিছনেই চলে যায়। তবুও আমার মেয়েটা খুব ভালো এবং ভীষণ বুঝতার, কোনো এক্সট্রা কিছুর আবদার নেই ওর, এমনকি একটা চকোলেটেরও না। এই ছোটোখাটো ঘোরাঘুরিগুলো দমবন্ধ ভীষণ ব্যস্ত জীবন থেকে আমাদের সাময়িক মুক্তি দেয়, ভীষণ সতেজ লাগে নিজেদের, নতুন করে কাজে ফেরার উদ্দীপনা পাই। আর আমার মেয়েটার চোখে মুখে থাকে অকৃত্রিম সরলতা, যা প্রকৃতির সৌন্দর্যের সাথে মিলেমিশে একাকার হয়েছে আমার চোখে। এই খোলা পরিবেশে আমরা দুজনেই ভীষণভাবে উপলব্ধি করতে পারি আমাদের দুজনের জন্য শুধু আমরা দুজনেই আছি, আর কেউ নেই আমাদের জন্য। মেয়েটার পরীক্ষা গতকাল হয়ে গেল। এবছরও প্রথম হয়েছে স্টেট লেভেলে। ওর গাইড পঙ্কজদা বললেন, এভাবে সব ঠিক চললে আগামী বছর ন্যাশনাল লেভেলেও ও পৌঁছে যেতে পারবে। শুনে যে আমার কি খুশি লাগছিল। পঙ্কজদাও বেশ খুশি ওনার ছাত্রীকে নিয়ে। অন্য গার্জেনরা আমাদের অভিনন্দন জানিয়ে গেল। খবরটা আমার বাবা মা ভাই ওদের দিলাম, প্রত্যেকে খুব খুশি। ফোনে অনেক আশীর্বাদ জানালো ওকে। আমার মেয়েটা এসে যখন আমাকে জড়িয়ে ধরল, ওকে বুকের মাঝে আগলে ধরে আমি বুঝতে পারলাম ও কাঁদছে। এ কি খুশির কান্না, নাকি ওর শারীরিক অক্ষমতাকে ছাপিয়ে সফল হবার জন্য এই চোখের জল? কারণ জিজ্ঞেস করলাম না, ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে একটা দীর্ঘ চুম্বন দিলাম। এক ফোঁটা গরম জল আমার চোখ থেকেও গড়িয়ে পড়ল। লড়াইটা ওর একার না, এ যে আমারও লড়াই, তার আশ্বাস দিলাম ওকে। আজ সন্ধ্যার ট্রেনেই আমরা ফিরে যাব, তাই খুব ভোরেই গিয়েছিলাম সমুদ্র দর্শন করতে। তখনও আলো ফোটেনি ভালো করে, সমুদ্র সৈকতও বেশ ফাঁকাই ছিল। সমুদ্রের ঠান্ডা জল পায়ে ছুঁয়ে যাচ্ছিল তখন মনে হচ্ছিল যেন ব্যর্থতাগুলো সমুদ্রের জলে ধুয়ে যাচ্ছে। সমুদ্র তীরের ঠান্ডা হাওয়ায় ভেজা বালির ওপর দিয়ে আমরা মামি হেঁটে যাচ্ছিলাম। একটা জায়গায় এসে থামলাম, বলা ভালো থামতে বাধ্য হলাম, কারণ পিছন থেকে কেউ আমার নাম ধরে ডাকছিল বলে মনে হলো। ঘুরে তাকিয়ে একজনকে আমাদের দিকে হেঁটে আসতে দেখলাম। দূর থেকেই অবয়বটা দেখেই বুকটা ধক করে উঠল। এত বছর পর এই মানুষটার মুখোমুখি হব তা ভাবিনি। মানুষটার কেউ না, আমার স্বামী, আমার সন্তানের বাবা। সে তাড়াতাড়ি এসে আমাদের সামনে দাঁড়ালো, তাড়াতাড়ি হেঁটে আসার জন্য হাঁপাচ্ছে। আমি এক দৃষ্টিতে দেখতে থাকলাম তাকে। না, এই দেখার কোনো ভালোবাসা, টান, মায়া কিচ্ছু ছিল না। না তো অবাক হয়েছিলাম, মনে মনে আমি এমন একটা দিনের জন্য ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছি। একবার তার সাথে আমাদের দেখা হোক, সে দেখুক তাকে ছাড়া আমরা মা মেয়ে ভেসে যাইনি, বেঁচে আছি। যেদিন তার সাথে দেখা হবে সেদিন তার চোখের ভাষা কেমন হবে তা না জানলেও আমার চোখে যে কোনো অনুভূতি থাকবে না সেটা বুঝতে পারতাম। আমার প্রার্থনাকে সত্যি করে 6 বছর পর আজ সে আমাদের সামনে দাঁড়িয়ে আছে এবং আমার চোখে তার জন্য কোনো অনুভূতি নেই।
একটু সময় নিয়ে সে যখন আমার দিকে তাকালো, তখন দেখলাম তার চোখে লজ্জা এবং অপরাধবোধ স্পষ্ট। তাতে অবশ্য আমার কিছু যায় আসে না। সে একটু হাসার চেষ্টা করলো। আমার গম্ভীর মুখে শীতল দৃষ্টির সামনে সেই হাসি মিলিয়ে গেল মুহূর্তেই। তারপর নিজেকে সামলে বলে উঠল, কেমন আছো বৃষ্টি? আমি কাটকাট কণ্ঠে জবাব দিলাম, আপনি কি এটা জানার জন্য আমাদের ডাকলেন? তবে বলবো, আমরা খুব ভালো আছি। সে ম্লান হেসে বলল, সে তো দেখতেই পাচ্ছি। আমি কেমন আছি জানতে চাইলে না? তা জেনে আমার কোনো লাভ নেই। আমার কথায় তার মুখে দুঃখের ছায়া পড়ল। বিষণ্ণ কণ্ঠে বলল, আমি জানি আমি অন্যায় করেছি তোমাদের সাথে, কিন্তু তাই বলে কি এতটাই পর হয়ে গেছি তোমাদের যে আপনি রাখছ, অচেনার মতো ব্যবহার করছো? হাসালেন। আপন কবে ছিলেন যে পর হওয়ার কথা আসছে? সে ব্যথিত কণ্ঠে বলল, কোনোদিন ছিলাম না। আমার অপরাধ অনেক বেশি আমি জানি, কিন্তু আমাকে কি ক্ষমা করা যায় না? বড্ড অপ্রত্যাশিত প্রশ্ন ছিল, তবুও বললাম, অপরাধীকে হয়তো ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাসঘাতকের জন্য কোনো ক্ষমা হয় না। আপনি আপনার প্রতি আমার বিশ্বাস, ভালোবাসা সব কিছুকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। আমার মেয়েটা সুন্দর শৈশবে আঘাত করেছেন, আমার গায়ে হাত তুলেছেন। আর কত অপরাধ বলবো? এই বিষাক্ত স্মৃতিগুলো মনে পড়লে আমার আজও হৃদয় পড়ে। পারবেন এই স্মৃতিগুলোর দহন জ্বালা থেকে আমাকে মুক্তি দিতে? যদি পারেন তবে ভেবে দেখব আপনাকে ক্ষমা করা যায় কিনা। মাথা নিচু করে ফেলল সে। তার চোখে মুখে অপরাধ বোধ স্পষ্ট। অত্যন্ত করুণ সুরে সে বলতে লাগলো, আমি তখন ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছি। হতাশা, ক্লান্তি, আফসোস সবকিছু আমাকে গ্রাস করেছিল। তাই তো তোমাদের থেকে দূরে সরে গেছি ধীরে ধীরে, আর মিথ্যা মায়া জড়িয়েছি। তোমরা চলে আসার পর কয়েকদিন সব ঠিক চললেও আস্তে আস্তে তাল কাটতে থাকে। বাড়িতে অশান্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। সহ্য করতে না পেরে বাবার হার্ট অ্যাটাক হয়, মায়ের হাঁটুর ব্যথা বাড়তে থাকে, কাজকর্ম করতে অসুবিধা হয়। আমার অফিস যাওয়ার সময় সব গন্ডগোল হতে থাকে। এর মধ্যে পায়েল হঠাৎ বুঝতে পারে আমরা ভুল করছি। ও সম্পর্ক থেকে বেরিয়ে ওর স্বামীর কাছে ব্যাঙ্গালোরে চলে যায়। ততদিনে আমিও নিজের ভুল বুঝতে পেরেছি, কিন্তু ফিরে আসতে পারছিলাম না। পায়েল চলে যাবার পর আমি বুঝতে পারি ওর প্রতি আমি আকর্ষিত হলেও ভালোবাসতে পারিনি। তাই তো যাওয়ার পর কষ্ট হয়নি, বরং স্বস্তি পেয়েছি। আমি হয়তো তোমাকে ভালোবাসতেও পারিনি, কিন্তু তুমি আমার অভ্যাস হয়ে গিয়েছিলে, এটা অস্বীকার করব না। কিন্তু সেদিনের পর থেকে বুঝতে পারি তুমি অভ্যাসের থেকেও বেশি কিছু ছিলে। অনেকবার ভেবেছি তোমাদের ফিরিয়ে আনি, কিন্তু নিজের মেল ইগো তা করতে দেয়নি। আর যত দিনে ইগো সরিয়ে রেখে তোমাদের কাছে যাব ভাবলাম, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তোমরা দুজন নিজেদের জীবন সুন্দর করে গুছিয়ে নিয়েছো। তখন আর ইচ্ছা হয়নি তোমাদের জীবনে গিয়ে আবার সমস্যা সৃষ্টি করার। আমি দূর থেকেই তোমাদের ব্যাপারে সব খোঁজ খবর রাখতে থাকি। তোমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে, ওর থেকে তোমাদের খোঁজ নিতে থাকি। একটু থেমে আবার বলতে লাগলো, মেয়ের পরীক্ষার ব্যাপারেও আমি ওর থেকেই জেনেছিলাম। কাজের জন্য পরশু আসতে পারিনি, গতকালই এলাম দীঘা। পূর্ণার সাফল্যে আমি খুব খুশি। এত আনন্দ হচ্ছিল, খুব ইচ্ছে করছিল একবার গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরি, কিন্তু সাহসে কুলোয়নি। আজ ভোরে বিচে এসে দেখি তোমরা ঘুরছো। ডাকবো না করেও ডেকে ফেললাম। কত বছর কথা হয়নি তোমার সাথে, এই কথাগুলো না বলে স্বস্তি পেতাম না। এখন খুব হালকা লাগছে। তুমি ঠিকই বলেছিলে একদিন আসবে যেদিন মেয়েকে বুকে নেবার জন্য বুকটা খা খা করবে, কিন্তু বুকে নিতে পারবে না। দেখো আজ সেদিন এসেছে। মেয়েটাকে একবার আমার কোলে দেবে বৃষ্টি? এই চলতে থাকা হৃদয় একটু ঠান্ডা করতাম, দেবে? তার এই কথাগুলো আজ আমার কাছে বড় নিরর্থক, কিন্তু সম্পূর্ণাকে কোলে নেবার আবদারটা বড় করুণ শোনালেও আমার কাছে। সন্তান স্নেহ কি জিনিস তা আমার থেকে ভালো আর কে বোঝে? তার প্রতি আমার যতই উদাসীনতা, ঘৃণা থাকুক না কেন, সে আমার মেয়ের বাবা, এটা অস্বীকার করার উপায় নেই। মেয়েকে আদর করতে চাওয়ার অধিকার তার আছে। তাই আমি সম্পূর্ণাকে ইশারায় প্রশ্ন করলাম, ওর বাবার কোলে যেতে চায় কিনা। মেয়ে দ্বিধান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকালো। অর্থাৎ তুমি কি চাও?
আমি আমার স্বামীকে বললাম 2 মিনিট সময় দিলাম, ওকে আদর করার থাকলে তাড়াতাড়ি করে ছেড়ে দাও। সে আমার কথায় খুব খুশি হয়ে মেয়েকে সাথে সাথে কোলে তুলে নিল। অনবরত চুমু এঁকে দিতে থাকলো ওর মাথায়, কপালে, গালে, হাতে। চোখ থেকে টপ টপ করে জল ছড়তে লাগলো তার। মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত বছরের জ্বালা 2 মিনিটে কিভাবে মিটবে বৃষ্টি? আমি তখন বাসে পাপে অন্ধ ছিলাম, তাই আমার পুতুলের মতো সুন্দর মেয়েটাকে আদর করিনি কখনো। আজ যখন চোখ খুলল তখন ওকে আদর করার ইচ্ছে থাকলেও সাধ্য নেই। আচ্ছা বৃষ্টি, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমি সব ভুল শুধরে নেব, একটা সুযোগ দাও না বৃষ্টি। বাড়ির সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছে, মা খুব আফসোস করে। ফিরে চলো না বৃষ্টি, আমাদের মেয়েটার জন্য হলেও ফিরে চলো। আমাদের তো আজও ডিভোর্স হয়নি, আমরা তো আজও স্বামী স্ত্রী, তাই না বলো? ফিরে যাওয়া কি যায় না? আমাকে কি ক্ষমা করা যায় না? আমি দৃঢ়স্বরে জবাব দিলাম, বিশ্বাসভঙ্গের ক্ষমা হয় না। আর কি বললে স্বামী স্ত্রী? হ্যাঁ, কাগজে কলমে অবশ্য সে সম্পর্ক আছে, কিন্তু মনের টান কবেই কেটে গেছে। বলা ভালো, তোমরা কাটতে বাধ্য করেছো। যেখান থেকে একবার আত্মমর্যাদা নিয়ে বেরিয়ে এসেছি সেখানে ফিরে যাওয়ার অর্থ নিজের কাছে নিজেকে ছোট করা। আমি তা পারবো না, আর মেয়ের দোহাই দিয়ে লাভ নেই। আমি ওর জন্যই ফিরে যাব না। যদি ফিরে যাই তবে ও শিখবে অন্যায়ের সাথে আপোষ করে বেঁচে থাকাই মেয়েদের জীবন। কিন্তু সেই শিক্ষা আমি ওকে দিতে চাই না, বরঞ্চ ও শিখুক অন্যায়ের সাথে এবং নিজের আত্মসম্মানের সাথে আপোষ করা কখনোই জীবন হতে পারে না। তুমি ফিরে যাও, তোমার আর আমাদের পথ আলাদা। আমরা নিজেদের গুছিয়ে নিয়েছি এবং এভাবেই ভালো আছি। তুমিও নিজেকে গুছিয়ে নাও, যদি ডিভোর্স চাও তবে তাও পেয়ে যাবে। আমার কথায় সে বিমূঢ় দৃষ্টিতে তাকালো আমার দিকে। মেয়ের কাঁধে মুখ গুজে পড়ল, আমি ডিভোর্স চাই না। পথ তো আলাদা হয়ে গেছে, মনটাও দূরে চলে গেছে। অন্তত কাগজ কলমে নাই হয় তোমাদের সাথে রইলাম, আমার জীবনে না হয় এটুকুই শান্তি থাকুক। মেয়েকে আরেকবার চুম্বন করে কোল থেকে নামিয়ে দিল সে। তারপর হঠাৎ আমার হাত দুটো ধরে বলল, তোমরা যখন চাইছো না তখন তোমাদের জীবনে ঢোকার চেষ্টা করব না। তবে একটা অনুরোধ রাখবে, মাঝে মধ্যে মেয়েকে দেখার, আদর করার অনুমতি দেবে। শুধু একটু দেখে আদর করে চলে যাব, বিরক্ত করব না তোমাদের। দেবে অনুমতি? যখন মেয়ে কাছে ছিল তখন তার দিকে ঘুরেও দেখেনি। মেয়ে বাবার কাছে আদর পাবার জন্য কাছাকাছি গেলে বিরক্ত হয়েছে, আর আজ সে মেয়েকে আদর করার জন্য এত মিনতি। হায় রে মানুষ, কেন যে আমরা কাছে থাকতে কারোর গুরুত্ব বুঝি না, আর দূরে চলে গেলে তার জন্যই মাথা কুড়ে মরি। সে অন্যায় করেছিল, কিন্তু আমিও যদি তার মতো ব্যবহার করি তবে তার আর আমার মধ্যে পার্থক্য কোথায় রইল? আর যখন মানুষ নিজের ভুল বুঝতে পারে, অনুতপ্ত থাকে, তখন তাকে ক্ষমা করা উচিত। আমিও আজ এই সাগর পাড়ে দাঁড়িয়ে তাকে ক্ষমা করেই দিলাম। আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি তাকে অনুমতি দিলাম। মেয়েটাও যে মনে মনে বাবার আদর চায় তা আমি বুঝতে পারি। এমনিতেও শৈশবেও অনেক খারাপ কিছু সহ্য করেছে। এখন যখন একটু ভালো ওকে হাতছানি দিয়ে ডাকছে, তখন মা হয়ে আমি তাতে বাধা দেব কেন? আমার থেকে সম্মতি পেয়ে মানুষটা ভীষণ খুশি হলো। মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে চুম্বন করে বলল, অনেক ধন্যবাদ বৃষ্টি, অনেক ধন্যবাদ। আজ তবে আসি, তোমরা ভালো থেকো। এই বলে সে বিদায় নিল। সেদিকে তাকিয়ে আমি মনে মনে বললাম, আমাদের যে ভালো থাকতেই হবে, এখনো যে অনেকটা পথ চলা বাকি আমাদের। এই দৃঢ় সংকল্প নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলতে লাগলাম মা মেয়ে। পূব আকাশে তখন সূর্য উঠছে ধীরে ধীরে। সমুদ্রের জলে তার লাল আভায় মনে হচ্ছে যেন কেউ সোনা ঢেলে দিয়েছে। এই সূর্যোদয় শুধু প্রকৃতিতেই এক নতুন দিনের সূচনা করেনি, আমাদের জীবনেও এক নব সূচনার বার্তা নিয়ে এসেছে। সূর্যের প্রথম কিরণকে আশীর্বাদ স্বরূপ মাথায় নিয়ে আমরা এগিয়ে চললাম আগামীর পথে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।